শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি তানজিম শাফিন। চট্টগ্রাম ইপিজেডের দুটি কারখানায় লাগা আগুন এখন নিয়ন্ত্রণে আসেনি। ধসে পড়েছে ভবনের ছাদ, তবে বৃষ্টি নামায় আগুন কিছুটা আগে নিয়ন্ত্রণে আসার প্রত্যাশা স্থানীয়দের। অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিসের 25টি ইউনিটও। এবার যাচ্ছে সহকর্মী আলামিন শিকদারের কাছে, সেখানে আছেন তিনি। আলামিন, জানাবেন যে আগুন তো এখনো নিভছে না, ফায়ার সার্ভিস কি কৌশল অবলম্বন করছে এই মুহূর্তে? শাফিন, ফায়ার সার্ভিসের যে কৌশল সেটা হচ্ছে যে আগুনটা যেন ছড়িয়ে না পড়ে এবং পার্শ্ববর্তী কোনো কারখানায় যেন এই আগুনের থেকে আগুন ছড়িয়ে না পড়ে, সেই চেষ্টাটাই তারা চালিয়ে যাচ্ছেন। এবং যে আধুনিক যন্ত্রের কথা বলা হচ্ছে সেটা রোবট সদৃশ, সেই যন্ত্রটি পাশে বসিয়ে রেখে যাতে আগুনের যে লেলিহান শিখাগুলো সেটা যেন পার্শ্ববর্তী কোনো কারখানা বা ফ্যাক্টরিতে সেটা না যায়, সেই চেষ্টাটি কিন্তু ফায়ার সার্ভিস করে যাচ্ছে। এবং আগুন নিজে জ্বলে পুড়ে ছাই হয়ে তারপরে হয়তো ক্ষান্ত হচ্ছে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। কারণ আগুনের যে দৃশ্য এখন দেখতে পাচ্ছেন সেটাতে বলা যায় আগুনটা অনেকটাই কমে এসেছে। কারণ আমরা আগুন যে অংশগুলোতে দেখতে পাচ্ছেন সেটা প্রথমে একেবারে উপরের যে টপ ফ্লোরটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 8ম তলা, সেই জায়গাটিতেই আগুন ছিল। সেখান থেকে ধীরে ধীরে আগুনটি বাড়তে বাড়তে 7ম, 6ষ্ঠ, 5ম এবং ধীরে ধীরে একদম নিচতলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ে। এবং সেই আগুনটি এখন ধীরে ধীরে আমরা দেখছি সেটা জ্বলে নিজে নিজে ক্ষান্ত হয়েছে, সেটাই দেখা যাচ্ছে। এবং ফায়ার সার্ভিস কর্মীরা আশপাশের যত জায়গা আছে ভবনটির চারোদিক থেকে তাদের কাছে থাকা যে পাইপলাইন, সেই পাইপলাইন দিয়ে আগুন নিয়ন্ত্রণের, অর্থাৎ আগুনটি যেন পাশের কোনো ভবনে বা কারখানায় ছড়িয়ে না পড়ে, সেই চেষ্টাটি চালিয়ে যাচ্ছে। এবং ফায়ার সার্ভিস বলেছে যে এই আগুন তাদের পক্ষে যখন এসেছে তারা সেটা নেভানোর অনেক চেষ্টা করেছে। তাদের লিফট ক্রেন ছিল, প্রথমে 2টি লিফট ক্রেন দিয়ে উপরে উঠে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে, তারা ব্যর্থ হয়। 3টি, পরবর্তীতে আরও একটি আসে, 3টি লিফট ক্রেন দিয়ে চেষ্টা করা হয়। সেই সব ক্রেনগুলো দাবি করা হচ্ছিল যে 20তলা ভবনের উপরেও যদি আগুন লাগে সেই 20তলা ভবন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে সেটা সক্ষম। কিন্তু আমরা এই জায়গাটা দেখলাম 8ম তলার আগুন নিয়ন্ত্রণে কিন্তু এই যে সক্ষমতা সেটার একটা প্রশ্নের মুখে পড়েছে, কারণ তারা প্রথম দিকে এসেও আগুন নিয়ন্ত্রণে করতে পারেনি। এখন আমরা দেখছি যে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতে বাংলাদেশ নৌবাহিনী, বিমান বাহিনী, তাদের যে ফায়ার ইউনিট রয়েছে সেই ফায়ার ইউনিটগুলো এখানে এসেছে এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আমরা কোনো আগুনের যে জায়গাগুলোতে জ্বলছে এবং আপনি জ্বলতে দেখছেন সেখানেও কিন্তু আপনি পানির কোনো ছিটে ফোঁটা দেখতে পাচ্ছেন না এবং পানি ছিটানোর যে দৃশ্য সেটাও দেখতে পাচ্ছেন না, যার কারণ হচ্ছে সেই জায়গাটিতে কোনো ধরনের পানি দিয়ে তারা কোনোভাবেই সেটা নিয়ন্ত্রণ করতে পারেনি। এখন আমরা যে স্বস্তির খবরটা বলতে পারি সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে থেকেই মুষলধারে যে বৃষ্টি, সেই বৃষ্টি শুরু হয়েছে এবং এই বৃষ্টির কারণে আগুন কিছুটা হলেও নেভাতে ফায়ার সার্ভিসকে সহায়তা করবে এমনটাই আশা করা যাচ্ছে। তবে আগুন এখনো জ্বলছে এবং আগুন এখনো জ্বলছে, সেই আগুন ঠিক কখন নাগাদ নিয়ন্ত্রণে আসবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। এই বৃষ্টির কারণে একটা স্বস্তির খবর যেমন আছে তেমনি একটি শঙ্কার খবর হচ্ছে ভবনের 8 তলার উপরে যে ছাদ রয়েছে, 8 তলার ছাদ, সেটা কিন্তু এরই মধ্যে উপর থেকে ধসে পড়ার একটি শব্দ আমরা শুনতে পেয়েছি। সেক্ষেত্রে যদি এটা ধসে পড়ে পুরো ভবনটাই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এমনটাই শঙ্কা করা যাচ্ছে। শাফিন। আলামিন, আপনাকে ধন্যবাদ। অর্থাৎ ভবনটির অবকাঠামো এখন জ্বলতে জ্বলতে এমন একটি পর্যায়ে চলে এসেছে, সেটি ভঙ্গুর অবস্থায় আছে। সাবধানে থাকবেন আলামিন এবং তথ্য সংগ্রহ করতে থাকবেন। অগ্নিকাণ্ডের 3 দিন পেরুলেও মিরপুরের কারখানা থেকে কুণ্ডুলি পাকিয়ে উঠছে ধোঁয়া, বেরোচ্ছে বিষাক্ত গ্যাস। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নাজমুজ্জামান জানিয়েছেন, কেমিক্যাল কারখানার ভেতরে রাসায়নিকের বিক্রিয়া হচ্ছে, ক্ষতিকর সেই গ্যাস ছড়িয়ে পড়ছে আবাসিক এলাকায়। আগুনের ঠিক 300 গজ দূরেই আবাসিক এলাকা আর বাজার। সেখানকার মানুষজন শ্বাস নিতে কষ্ট পাচ্ছেন, তীব্র গন্ধে জীবন অসহ্য। 16 জনের মৃত্যুর ঘটনায় রাসায়নিক গুদামের মালিক শাহ আলম এবং ব্যবস্থাপকের বিরুদ্ধে মামলা হয়েছে। কেমিক্যালের গ্যাসের চুলা এখানে আমাদের দোকানদারি করা অবস্থা নাই, অনেক মানুষ মারা গেছে। মারা যাওয়ার পরে আমরা দোকান বন্ধ করে দিয়েছিলাম, তার কারণে নাক জ্বালাপোড়া করতেছে এবং গন্ধ লাগতেছে। আবাসিক এলাকায় কেমিক্যাল রাখাটা তো একেবারে ঝুঁকিপূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা নিরাপদ স্থানের থেকে, আমরা যাতে আমাদের নিরাপদ স্থান থেকে, অর্থাৎ আমাদের কোনো ফায়ার ফাইটার ভিতরে না গিয়ে আমরা পানি সে ধরনের অ্যাকশনে আমরা যাচ্ছি না। এদিকে জুলাই সনদে নোট অব ডিসেন্ট যুক্ত থাকলেই কেবল স্বাক্ষর করবে বিএনপি। বৃহস্পতিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও এক অনুষ্ঠানে একথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে জেলার দানারহাট স্কুল মাঠের অনুষ্ঠানে তিনি বলেন, সরকারকে ব্যতিব্যস্ত রাখতে সোচ্চার একটি পক্ষ।
আমরা বলেছি যে আমরা অবশ্যই সনদে স্বাক্ষর করব যদি আমাদের যে কথাগুলো আমরা বলেছি সেগুলোকে যদি লিপিবদ্ধ করা হয় এবং যেগুলোতে আমরা আপনার কনসেন্ট দেয়নি, নোট অফ ডিসেন্ট দিয়েছি, সেগুলো যদি লিপিবদ্ধ করা হয় এবং আমরা গণভোট মেনে নিয়েছি যে নির্বাচনের দিনেই গণভোট হবে। সুতরাং আমরা এখন পর্যন্ত অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করেছি। আপনার আগামী দিনই আপনারা জানতে পারবেন যে বিএনপি স্বাক্ষর করবে কিনা। জুলাই সনদের আইনি ভিত্তি না হওয়া পর্যন্ত স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবেন না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে সিদ্ধান্ত স্পষ্ট করলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই ঘোষণাপত্রের বিষয়বস্তু নিয়ে প্রতারণা করা হয়েছে এ অভিযোগ তোলেন তিনি। বলেন, বিষয়বস্তু রাজনৈতিক দলকে দেখানো হয়নি। জনগণের সামনে এই বিষয়গুলো স্পষ্ট না করে জুলাই সনদ স্বাক্ষরের এই আয়োজন করাটা একটা ছলচাতুরির মতো মনে হবে। ফলে আমরা জনগণকে কোনো অন্ধকারে রাখতে চাই না। আমরা ওই আইনি ভিত্তি ছাড়া এবং অর্ডারের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া আমরা জুলাই সনদে স্বাক্ষরের আয়োজনটা চলতেছে সেখানে আমরা নিজেরা অংশীদার হব না। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আগামীকাল অংশ নেবে জামায়াতে ইসলামী। তবে জুলাই সনদে স্বাক্ষর করার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এমনটা জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। একই দিনে যদি নির্বাচন হয় আর গণভোট হয় তো জাতি তো ভোটের আগে জানতে পারলো না যে কি কি সংস্কার হচ্ছে। ফলে গণভোটে ইয়েস নো কি হলো ভোটারকে জানবে, তারপর মাথা ঠান্ডা করে ভোটার ভোট দেবে। এদের বিফোর ন্যাশনাল ইলেকশন আমাদের এই গণভোটটা দিতে হবে এবং আমরা মনে করি প্রায় সব দল যে নভেম্বরেই গণভোট হওয়ার হচ্ছে উপযুক্ত সময়। মতবিরোধ থাকলেও শুক্রবার সব রাজনৈতিক দলই জুলাই সনদে স্বাক্ষর করবে বলে আশা জাতীয় ঐকমত্য কমিশনের। ব্রিফিংয়ে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, শুক্রবারের পরও জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ থাকবে রাজনৈতিক দলগুলোর জন্য। কমিশনের মেয়াদ 31 অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে জানিয়ে ডক্টর আলী রিয়াজ বলেন, স্বাক্ষর গ্রহণের পর সনদ বাস্তবায়নে সরকারকে সুনির্দিষ্ট মতামত দেয়া হবে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিকেল 4টায় সনদ স্বাক্ষরের সময় ঠিক করা হয়েছে। প্রধান অতিথি উপস্থিত থাকবেন ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল এবং নানা শ্রেণী পেশার মানুষও ঐতিহাসিক এই অনুষ্ঠানে অংশ নেবে বলে জানিয়েছেন। কমিশনের পক্ষ থেকে সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সুস্পষ্ট, সুনির্দিষ্ট, পূর্ণাঙ্গ একটি সুপারিশ আমরা সরকারের কাছে উপস্থাপন করব এবং এটি বাস্তবায়নের জন্য কমিশনের পক্ষ থেকে তার সর্বোত্তম প্রচেষ্টা অব্যাহত থাকবে। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন অবস্থিত থাকবেন। এছাড়াও আমরা একটা ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে দেখানোর চেষ্টা করব যে আমরা কোথা থেকে এখানে আসলাম এবং এই জুলাই সনদ আসলে আমাদেরকে কি দিবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ রাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে ভোট গণনা এবং ফলাফল দেওয়ার প্রস্তুতি চলছে। আমরা সেখানে যুক্ত হতে চাই সরাসরি সহকর্মী তারেক মাহমুদ রয়েছেন। তারেক, জানাবেন যে এই মুহূর্তে আসলে ভোট গণনা কতগুলো কেন্দ্রে শেষ হলো কিংবা ফলাফলের আনুষ্ঠানিকভাবে আসতে শুরু করেছে কিনা? আনুষ্ঠানিকভাবে কিন্তু একটু আগে রাষ্ট্র নির্বাচনের যারা দায়িত্বরত ছিল তারা 2টি হলের যে ফলাফল সেটি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। একটু আপনাকে জানাই যে রোকেয়া হলের ফলাফল আমরা হাতে পেয়েছি। ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ ছাত্র শিবির যে প্যানেল রয়েছে তিনি পেয়েছেন 752 ভোট এবং ছাত্রদল মনোনীত যে প্রার্থী রয়েছে শেখ নুরউদ্দিন আবির 211 ভোট এবং জিএস পদে সালাউদ্দিন আম্মার আধিপত্য বিরোধী ঐক্য তিনি পেয়েছেন 600। তিনি পেয়েছেন 377 ভোট এবং এজিএস পদে শিবির মনোনীত যে পদপ্রার্থী সালমান সাব্বির তিনি পেয়েছেন 346 ভোট এবং ছাত্রদল মনোনীত যে প্রার্থী জাহিন বিশ্বাস তিনি পেয়েছেন 299 ভোট
এবং এখন পর্যন্ত ফলাফল গণনার যে কার্যক্রম সেটি কিন্তু চলছে। এবং এর আগে আমি যেমনটি দেখেছি যে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে এই মিলনায়তন রয়েছে, মিলনায়তনে কিন্তু ফলাফলের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয় এবং মুন্নুজান হলের ফলাফল সেখানেও কিন্তু শিবিরের প্রার্থী সেখানে পেয়েছেন 972 ভোট এবং প্রার্থী 236 ভোট। এখন পর্যন্ত যে গণনা কিন্তু চলছে এবং কমিশনের যে পূর্ণাঙ্গ ফলাফল সেটি কিন্তু জানানো হওয়ার সম্ভাবনা আছে জানাচ্ছে। তারেক, আপনাকে ধন্যবাদ। বিভিন্ন কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে আসতে শুরু করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের আমরা নিশ্চয়ই পূর্ণাঙ্গ ফলাফলের জন্য আবার আপনার কাছে ফিরব। তারেক, সাথে থাকবেন। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও। বৃহস্পতিবার রাতে এভারকেয়ার হাসপাতালে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়। আমন্ত্রণ পেয়ে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন। রাষ্ট্র সংস্কারের রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শেষে তৈরি করা হয়েছে জুলাই সনদ। শুক্রবার এতে সই করবে রাজনৈতিক দলগুলো। সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আমন্ত্রণ জানান ঐক্যমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এ সময় খালেদা জিয়ার একান্ত সচিবের হাতে তুলে দেওয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আমন্ত্রণপত্র। দুটো আমন্ত্রণপত্র, ম্যাডাম খালেদা জিয়ার আমন্ত্রণপত্রটা আমরা তার হাতেই দিয়ে হস্তান্তর করেছি। তিনি খুলে দেখেছেন, এটা ডিজাইন, এটা লেখা সব কিছু উনি খুবই প্রশংসা করেছেন। আর জনাব তারেক রহমান সাহেবের আমন্ত্রণপত্র আমরা একান্ত সচিবের কাছে হস্তান্তর করেছি। প্রধান উপদেষ্টার আমন্ত্রণপত্র পেয়ে আনন্দিত খালেদা জিয়া। ডক্টর বদিউল আলম জানান, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সফলতা কামনা করেছেন তিনি। বিএনপি চেয়ারপারসন মনে করেন এটি বাংলাদেশের জন্য একটি মাইল ফলক। তিনি যতটুকু বলেছেন তিনি অত্যন্ত আনন্দিত হয়েছেন এবং তিনি এটাকে স্বাগত জানিয়েছেন এবং তিনি মনে করেন যে এটা বাংলাদেশের জন্য একটা নতুন একটা বিরাট মাইল ফলক এবং বাংলাদেশের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ সৃষ্টি করার ব্যাপারে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার জানান, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সমর্থন জানিয়েছেন খালেদা জিয়া। বলেছেন সংস্কার প্রক্রিয়ার সাথে আছেন তিনি ও তার দল। তিনি বলেছেন যে এই সংস্কার প্রচেষ্টার সঙ্গে সর্বাত্মকভাবে তিনি এবং তার দল আছে। এই ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেখানে উপস্থিত হবেন এবং স্বাক্ষর করবেন। এই সনদ অনুযায়ী বাংলাদেশ এক নতুন গণতান্ত্রিক অভিযাত্রা শুরু করবে অচিরেই। এটাই আমাদের প্রত্যাশা এবং আমাদের বিশ্বাস। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তার বাসায় গিয়ে আমন্ত্রণ পত্রটি পৌঁছে দেন ডক্টর বদিউল আলম মজুমদার। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আগস্টে গণহত্যা মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন চিফ প্রসিকিউটর। মামলার যুক্তিতর্কে তিনি বলেন, 1400 বার ফাঁসি দেওয়ার মতো অপরাধ করেছেন শেখ হাসিনা। শুধু শাস্তি দিলেই হবে না, হাসিনা ও কামালের স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে শহীদ ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও আবেদন করেন প্রসিকিউশন। তবে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিষয়টি আদালতের উপর ছেড়ে দিয়েছেন প্রসিকিউশন। তিনি অপরাধের নিউক্লিয়াস ছিলেন, তাকে চরম দণ্ড এই আইনে যেটা আছে সেটাই দেয়া শ্রেয়। অন্তত যদি প্রত্যেকটি হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয়, তাহলে 1400 মানুষকে হত্যার দায়ে অন্তত 1400 বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। কিন্তু যেহেতু হিউম্যানলি এটা পসিবল না, অন্তত তাকে যদি একবার চরমদণ্ড না দেওয়া হয়, এটা অবিচার করা হবে। তিস্তা মহাপরিকল্পনার দাবিতে রংপুর বিভাগের 5 জেলায় বিভিন্ন পয়েন্টে মশাল প্রজ্বলন কর্মসূচি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় লালমনিরহাট, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধায় একই সময়ে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচি উদ্বোধন করেন আন্দোলনের প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিবুল। এর আগে মশাল প্রজ্বলন কর্মসূচিতে অংশ নিতে অববাহিকায় জড়ো হয় হাজারো মানুষ। কর্মসূচিতে সংহতি জানায় তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ সহ নদী আন্দোলনে যুক্তরা। তারা তুলে ধরেন কেন নভেম্বরের মধ্যেই শুরু হতে হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ।
তিস্তা বন্ড তৈরি করারও প্রস্তাব দেন বক্তারা। আগামী বছরের শুরুতে ব্যাংকের সুদহার বড় পরিসরে কমানো উচিত, কেননা অর্থনীতি যে গতিতে এগোচ্ছে তাতে সামনে অনেক বিনিয়োগ লাগবে। বৃহস্পতিবার সন্ধ্যায় মেট্রোপলিটন চেম্বারের বিজনেস ক্লাইমেট ইন্ডেক্স প্রকাশন অনুষ্ঠানে একথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। গবেষকরা জানান, ব্যবসায় পরিচালনার 5টি খাতে ভোগান্তি বেড়েছে। অবকাঠামো উন্নয়নে সরকারের মনোযোগ নেই, শৃঙ্খলা ফেরানো যায়নি রাজস্ব বোর্ডে। এভাবে চলতে থাকলে এলডিসি গ্র্যাজুয়েশনের বিপদ বাড়বে বলে আশঙ্কা ব্যবসায়ী নেতাদের। জবাবে উপদেষ্টা বলেন, বিনিয়োগ ঝুঁকি বাড়লে ধরে নিতে হবে দুর্নীতি কমেছে। আগামী বছরের শুরুতেই ব্যাংকের সুদহার অনেক কমে আসবে, কেননা অর্থনীতি এখন যে গতিতে এগোচ্ছে তাতে বিনিয়োগের কোনো বিকল্প নেই এবং সেই গতিটা কেন্দ্রীয় ব্যাংককেই আনতে হবে। আমি বিশ্বাস করি এই মুহূর্তে যে সুদহার আছে সেটি বিনিয়োগের ক্ষেত্রে বড় একটি বাধা। এই মুহূর্তে দেশের অর্থনীতিতে উচ্চ মূল্যস্ফীতি, আর্থিক খাতের দুর্বলতা ও রাজনৈতিক অস্থিরতাকে বড় চ্যালেঞ্জ মনে করা হচ্ছে, যার প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বেসরকারি বিনিয়োগ। গেল 5 বছরের ইতিহাসে যা এখন সর্বনিম্ন, প্রায় 22.5%। বৃহস্পতিবার সন্ধ্যায় অ্যামচেমের অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরেন সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। তার মতে, চড়া সুদহার ও জ্বালানির অনিশ্চয়তায় বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন ব্যবসায়ীরা। ফলে কর্মসংস্থান ও জিডিপি প্রবৃদ্ধিতে কাঙ্ক্ষিত গতি আসছে না। অথচ বিশাল শ্রমশক্তি, ডিজিটাল প্রযুক্তির চাহিদা ও ভৌগোলিক অবস্থান ঘিরে দেশে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা অনেকে, যা কাজে লাগানো গেলে টেকসইভাবে চাঙ্গা হবে দেশের অর্থনীতি। ঢাকার খ্যাতনামা 7 সরকারি কলেজের উচ্চ মাধ্যমিকের ঐতিহ্য রক্ষার দাবি জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি ও ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থী মাহমুদুর রহমান মান্না। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে 7 কলেজের ঐতিহ্য ও স্বাতন্ত্র্য সংরক্ষণের দাবিতে আয়োজিত মানববন্ধনের আয়োজন করে 7 কলেজের প্রাক্তন ও বর্তমান উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, 7 কলেজের উচ্চ মাধ্যমিক শাখা দীর্ঘদিনের ঐতিহ্য। বিশ্ববিদ্যালয় করার মাধ্যমে কলেজ শাখা বিলুপ্তি করলে ইতিহাস মুছে দেওয়া হবে। অনুষ্ঠিত হলো আন্তঃবাহিনী অ্যাথলেটিক্স প্রতিযোগিতা 2025-এর সমাপনী। বৃহস্পতিবার বিকেলে ঢাকা আর্মি স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনীর বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান। এ সময় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি। প্রতিযোগিতায় 18টি স্বর্ণপদক পেয়ে প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যালস কোরের রিক্রুট ব্যাচ 2025-এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে যশোর সেনানিবাসস্থ সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন MIST এর কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজ। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। নান্দনিক ও শৃঙ্খলাবদ্ধ এই প্যারেডের মধ্য দিয়ে ইঞ্জিনিয়ার্স ও সিগন্যালস কোরে আনুষ্ঠানিকভাবে নবীন সৈনিকদের অন্তর্ভুক্তি সম্পন্ন হয়। ফকির লালন শাহর 135তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকার ভারতীয় হাইকমিশনে হয়ে গেল লালন সন্ধ্যা। মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত অনুষ্ঠানে শ্রদ্ধা জানানো হয় লালন সঙ্গীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভিনকে। ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে লালনের দর্শন, মানবতা ও ধর্মীয় সম্প্রীতির বার্তা তুলে ধরা হয়। আয়োজনে ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা বলেন, লালনের দর্শন দুই দেশের সাংস্কৃতিক বন্ধনের প্রতীক, যা সীমান্তের গণ্ডি পেরিয়ে মানুষে মানুষে ঐক্যের বার্তা দেয়। অনুষ্ঠানে ফরিদা পারভিনের স্মৃতিচারণে পরিবেশিত হয় তার গাওয়া জনপ্রিয় লালন গীতি। সিলেটে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে 1000 অসহায় নারী পুরুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়। দক্ষিণ সুরমা তেলিবাজার এলাকায় খাজা মহলে দিনব্যাপী চক্ষু ক্যাম্পের আয়োজন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা M.A. মালেক। এ সময় বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিভিন্ন বয়সী নারী পুরুষের চক্ষু পরীক্ষা ও ফ্রি ওষুধ বিতরণ করা হয়। এছাড়াও যাদের অপারেশন প্রয়োজন তাদের সাথে সাথেই হাসপাতালে ভর্তি করা হয়। চক্ষুর সেবা দিচ্ছি আমরা মানুষকে, ফ্রি চিকিৎসা, অপারেশন, হসপিটালে খরচ এবং আমরা চশমা সহ যা যা প্রয়োজন আছে আমরা দিচ্ছি। এইভাবে আমরা প্রায় 7000 মানুষের এই গত কয়দিনে আমরা 3টা উপজেলায় আমরা করেছি। এ ছিল আজকে সব খবরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।